নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য অনেকের চোখই রাষ্ট্র সংস্কারের দিকে, কিন্তু অনেক কিছুই যেন পুরনো বোতলে বন্দী হয়ে আছে। আমরা যেন পুরনো নিগড়েই আমরা দেখছি, বিশেষ করে অপরাধ প্রবণতা, আইন শৃঙ্খলা ব্যবস্থা, বিশেষ করে যারা ভালনারেবল আছেন, সেটি অন্য ধর্মের লোক হন, নারী হন, শিশু হন, তাদের প্রতি অন্যায় অত্যাচার সেটি যেন বেড়েই চলছে। সেই অপরাধ প্রবণতার দিক থেকে কথা বলার জন্য, তার পেছনে রাজনীতিটা বোঝার জন্য এখন আমাদের সঙ্গে আছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। ফরিদা আপা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এসেছেন আমাদের কাছে এবং যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, সেজন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরও থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ওয়ারা। উম্মে ওয়ারা আমাদের সাথে যুক্ত হয়েছেন ইংল্যান্ড থেকে। উম্মে ওয়ারা, আপনিও আমাদের সময় দিয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। ধন্যবাদ। আমি প্রথমে একটু ফরিদাপার কাছে যেতে চাই। ফরিদাপা, আমি আসলে আপনাকে প্রশ্ন করার আগে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মামুন। তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসটা একটু আপনাকে পড়ে শোনাচ্ছি। পুরা জুলাই অভ্যুত্থান উল্টা দিকে হাঁটা দিয়েছে। সার্জিসরা বিভিন্ন মালিকের টাকায় ভুঁড়ি বাগিয়ে শত গাড়ি নিয়ে শোডাউন দিচ্ছে। আর দিলীপদের মতো জুলাই অভ্যুত্থানে সক্রিয় যে ছাত্রনেতাকে জনমানুষের পাশে অন্তত এক যুগ দেখছি, তারা মার খাচ্ছে নির্বিচারে। এর ফল শুভ হবার কোনোই কারণ নাই। আপা, আপনার কাছে একটু আমরা প্রশ্ন করতে চাই যে সত্যি সত্যিই কি পুরো জুলাই অভ্যুত্থান উল্টা দিকে হাঁটা দিয়েছে কিনা? কারণ এটা তো সত্য, আমরা আসলে এখন শোডাউনের রাজনীতি দেখতে পাচ্ছি, পুরনো রাজনীতির মতো। আবার অন্যদিকে শ্রমিকের অধিকার আদায় করতে গিয়ে প্রকাশ্যে আপনার সরকারের পুলিশের মার খাচ্ছে তরুণ। সেইটার ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি আরেকটা স্ট্যাটাস আপনাকে মনে করে দিতে চাই। আপনার আপনার বন্ধুই আমি বলবো, প্রফেসর রেহনুমা আহমেদকে দেখা যাচ্ছে যে তিনি একটি সাইনবোর্ডের মতো নিয়ে দাঁড়িয়ে আছেন, যেখানে লেখা আওয়ামী লীগের দোসর। বসুন্ধরা থেকে কেউ যদি টাকা পেয়ে আওয়ামী লীগকে প্রতিহত করার কথা বলে, তাদের উপর কি আস্থা রাখা যায়? আপা, আপনার একটু মন্তব্য শুনতে চাই। আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল, বা জুলাই অভ্যুত্থান উল্টা দিকে আচ্ছা হাঁটা দিয়েছে কিনা। আচ্ছা। না, প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি আপনাকে আজকে এই বিষয়টা সামনে নিয়ে আসার জন্য। এগুলো নিয়ে আলোচনা অনেক হওয়া দরকার, আর সেটা আমরা আলোচনা করব। তো আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি বলি যে রেহনুমার কথা দিয়েই শুরু করি। কোনো অবস্থাতেই যে বসুন্ধরার টাকা নিয়ে কোনো রাজনৈতিক দল করবে বা আওয়ামী লীগকে প্রতিহত করার কথা বলবে, এটা এই সরকারের দিক থেকে কোনো রকম সম্মতি তাতে নাই। আমাদের তো নাই, মানে আমি ব্যক্তিগতভাবে যদি বলি, মুনিয়া হত্যা, মুনিয়ার বিচার যতদিন আমরা না পাবো, যতদিন এই আনভির কে আমরা শাস্তি দিতে না পারবো, এই বসুন্ধরার ইয়েটা আমরা কোন রকম মানে ছাড় দিতে রাজি না। তো সেদিক থেকে আমি রেহনুমার সাথে একমত এবং তার সাথে সংহতি প্রকাশ করছি। আরেকটা হলো যে আপনি যেটা বললেন যে আহ, এই যে জুলাই পিছু হচ্ছে কিনা, দেখেন, জুলাই আগস্ট যুক্ত করা উচিত, কারণ 5 তারিখ পর্যন্ত আসলে অনেক হত্যাকাণ্ড হয়েছে। আমি এখনো মানে আহ, অনেকের সাথে আমার দেখা হয়, আমি দেখছি যে শহীদ পরিবার তখন তখন বলে যে একেবারে 5 তারিখ দুপুর বেলা মারা গেছে, মানে দুপুর বেলা গুলি খেয়েছে। হুম তো হুম। এরকম মানে আগস্টকে আমরা বাদ দিতে পারবো না জুলাই অভ্যুত্থানের কথা বললে। তো সেই জায়গা থেকে কোনো অবস্থাতেই পিছু হটার কোনো সুযোগ আমাদের অন্তত নাই। বাংলাদেশের জনগণও সে পিছু হটাকে কোনোভাবেই মেনে নেবে না, এটা আমি মনে করি। হ্যাঁ, কিছু আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল তারা এখন যদি একটু অন্যভাবে চলে, সেটা আমাদের কাছে দুঃখজনক, আমরা এটা সমর্থন করি না। কারণ এই শোডাউনের রাজনীতি আমরা দেখেছি আওয়ামী লীগের, আমরা অনেক সময় বিএনপিরও দেখেছি। তো কাজেই শোডাউন দিয়ে কোনো রাজনীতি হয় না, শোডাউন দিয়ে শোডাউনই হয়, শোডাউন দিয়ে মাস্তানি হয়, হুম। শোডাউন দিয়ে এ, এ, মানে রাজনৈতিক বক্তব্য ছাড়া শোডাউন গাড়ি দিয়ে হয় না। তো কাজে এটা আমি মনে করি না যে
কোনোভাবে হবে। তবে আপনারা এটাও দেখবেন যে গ্রামে গঞ্জে এখন আমি তো অনেক জায়গায় যাই, তো মানে আপনি তো আমাকে পরিচয় দিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। আমাকে প্রচুর জায়গায় যেতে হয় ঢাকার বাইরে, এবং আমি যখন মানুষের সাথে কথা বলি তখন দেখি যে প্রতিটা মিটিং এ শুরুই করে 1 মিনিট নীরবতা দিয়ে। তার মানে প্রতিটা জায়গায় ওদের যে মানে স্বীকৃতি এবং ওদের যে কথাটা, এটা কিন্তু আছে। এটা পিছু হটার, আপনার সাথে আমি বলবো যে পিছু হটা শব্দটা ব্যবহার করবেন না। ভুল হতে পারে, যারা ভুল করছে তাদেরকে আমরা সমালোচনা করি, কিন্তু পিছু হটবে এই কথাটা বলবেন না। এইটা হচ্ছে যে আমরা দেখেছি যে জুলাই আগস্ট, আপনি যেটাকে জুলাই আগস্ট আন্দোলন বলছেন, তার যারা আন্দোলনকারীরা এটাকে 36 জুলাই পর্যন্ত বলে, এটা মেটাফরিক্যালি এটা জুলাই আন্দোলন তারা বলতে চান। এবং প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, প্রফেসর আল মামুন, যাকে মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে গণযোগাযোগ বিভাগ মানে সাংবাদিকতা বিভাগের যে প্রফেসর, তিনি আসলে এই জুলাই আন্দোলনের একজন বড় সমর্থকই ছিলেন। তিনি যখন মনে করছেন জুলাই অভ্যুত্থান উল্টা দিকে হাঁটছে, তার কারণ হচ্ছে যে সার্জিস, জুলাই আন্দোলন থেকে যারা নেতা হয়েছেন তারা আসলে, আপনি জানেন যে আপনার ক্যাবিনেটও আপনার একজন কলিগ ছিলেন ছাত্র নেতাদের মধ্যে থেকে জনপ্রিয় একজন, তার নেতৃত্বে একটি দল গঠিত হয়েছে। কিন্তু আমরা সেই শোডাউনের রাজনীতি সব জায়গায় দেখছি। তারা একটা ইফতার পার্টি করছেন, যেটা আসলে একটা 5 তারকা হোটেলে তাদের করতে হচ্ছে। তারা একটা গাড়ি বহর করে হেলিকপ্টারে করে সেখানে যেতে হচ্ছে, সেখানে সেটি করতেছে। সেই ব্যাপারটাকে কীভাবে দেখেন? আর পাশাপাশি আমাদের প্রশ্ন ছিল, এটা আপনি অলরেডি মন্তব্য করেছেন, পাশাপাশি আমরা দেখেছি যে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে একজন দিলীপ রায়কে পুলিশ আসলে যাচ্ছে তাই করে মারধর করতেছে। আচ্ছা, এইটা আপনি এটা একেবারে আমার ইস্যু। এটা আমি অনেকভাবে শ্রমিকদের ইস্যুতে আমি আসছি। তার আগে আমি বলি যে আপনি সার্জিসদের কথা যেটা বললেন, বা আমার যে সহকর্মী ছিলেন নাহিদ ইসলাম, তার আসলে তাদের অনেক অবদান আছে এই 36 জুলাইয়ের আন্দোলনে, এটা অবশ্যই স্বীকার করতেই হবে। কিন্তু আসলে এই 36 জুলাইয়ের আন্দোলন তো শুধু কয়জনেরও ছিল না, এটাও তো আবার মাথায় রাখতে হবে। আমরা যখন এদের ত্রুটি ধরতে গিয়ে এদেরকে আবার শুধু মনে করি, সেটাও কিন্তু ভুল বলা হবে। তো সেটা আমি একটু শোধরাতে চাই, যে এখন ওরা যদি বড় হোটেলে করে বা ইয়ে করে, ওরা একটা ভিন্ন রাজনৈতিক দল গঠন করেছে। তো এই দল যখন গঠন করে ফেলেছে, এর সাথে সরকারের তো এরকম সম্পর্ক নাই। অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের মতোই আমাদের সাথে তাদের সম্পর্ক হবে। তো কাজে আমরা আমরা অন্যদের যেমন করে সমালোচনা করছি তা করব। শ্রমিকের কথায় আসি, আজকেও আমরা মিটিং করেছি ঈদের আগে যেন শ্রমিকদের বেতন ভাতাটা দেয়া হয়। মালিকরা দেখেন নিজেরা কিন্তু ঠিকই তাদের বিলাসবহুল জীবন ঠিকই যাপন করছেন, কিন্তু শ্রমিকের বেতন দিচ্ছে না। এবং সেক্ষেত্রে যেটা হয় যে অনেকগুলো নেতাদেরও মানে মাঝখানে, দিলীপ রায়ের কথা আমি ঠিক জানি না, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে এরকম প্রশ্ন আসছে যে কারো কারো ক্ষেত্রে যে তারা একদিকে মালিকদের সাথে সম্পর্ক রাখে, অন্যদিকে আবার শ্রমিকদের আন্দোলনে থাকে। এই ক্ষেত্রে হয়তো হতে পারে, কিন্তু আমাদের আজকের একদম সিদ্ধান্ত যে যে মালিকরা বেতন দেবে না তাদের দরকার হলে বাড়িঘর ক্রয় করতে হবে, তাদের বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, এইটার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপা, আবার আসবো আপনার কাছে। কতগুলি বিষয়ও একটু জানা দরকার, যে আমরা আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা অন্যভাবে আজকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে শেষ হয়েছে বলেছেন, দ্বিতীয় পর্ব শুরু হয়েছে বলছেন, গুজবের কথা বলেছেন, সেগুলো আমরা আপনার কাছ থেকে শুনবো। তার আগে আমরা একটু অধ্যাপক উম্মে ওয়ারার কাছে আসি। উম্মে ওয়ারা, আমাদের একটু মানে যেটি বিষয়ে আমরা কথা বলছিলাম তার জায়গা থেকে যদি আপনি আমাদের একটু বলতেন, যে অনেকে এটি বলে থাকেন যে একটি নির্বাচিত সরকার যেভাবে সমাজের যারা ভালনারেবল অংশ তাদেরকে যেভাবে প্রোটেক্ট করতে পারে, ভালনারেবল বলতে আমি বোঝাচ্ছি যারা একটু দুর্বল অংশ, যারা প্রবল নয় সেই অর্থে দুর্বল, যথা অন্য ধর্ম বিশ্বাসীরা, অন্য মতের বিশ্বাসীরা, কোনো কোনো সময় নারীরা, কোনো কোনো সময় শিশুরা, তাদেরকে প্রোটেক্ট করতে কি আসলে
যতটা নির্বাচিত সরকার পারে ততটা কি অনির্বাচিত সরকারের কি বাধা বা হাত পা বাধা থাকে কিনা? ফরিদা আপা আমাদের সঙ্গে আছেন। আমরা জানি যে এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা দীর্ঘকাল থেকে এইসব রাইটগুলি প্রোটেক্ট করার জন্য, ফাইট করার জন্য, আমাদের সচেতন করার জন্য তারা কাজ করেছেন, কিন্তু বাস্তবে আমরা দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে পারসেপশনটার এরকম যে আমরা যারা দুর্বল তারা আসলে ততটা নিরাপদ নয়। এই সরকারের আমলে যদি একটা নির্বাচিত সরকার থাকতো তাহলে আরেকটু দুর্বল থাকতো। একজন অপরাধ বিজ্ঞানী হিসেবে আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাকে। প্রথমে আমি বলি, আপনি যেটি বলছিলেন যে যেটি অনির্বাচিত সরকার তার কোনো বাধা আছে কিনা, আমি বরং বলবো যে যখন কেউ জানে যে নির্বাচন হবে সামনে বা একটি সময়সীমা থাকে, বা আমি জানি যে এত তারিখে বা এত বছরের মধ্যে কি নির্বাচন হবে, তখন কিন্তু একটি সরকার আসলে অনেক কিছু ভাবে। কারণ তার কিন্তু দিনের শেষে তার রাজনীতিটা ভোটের রাজনীতি। তার তো আসলে সরকারে থাকতে হলে, আবার পুনরায় আসতে হলে তাকে কিন্তু ভোটের মাধ্যমেই আসতে হবে। কাজে তখন কিন্তু তিনি চেষ্টা করেন সমাজের যে বিভিন্ন স্তরের মানুষ যারা আছেন তাদের সবাইকে মোটামুটি একটু, তারা চিন্তা করেন তাদের বিরুদ্ধে যেন অন্যায় না হয়, বা অন্যায় হলে সেটির বিরুদ্ধে সরকার তখন সেখানে ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু আমি বলবো যখন একটি অনির্বাচিত সরকার থাকে সেক্ষেত্রে হয়তো বা একটি গা ছাড়া ভাব থাকতে পারে, যে আমি তো আসলে আমার ভোটের রাজনীতির দরকার নাই। আমি হয়তো বা একটি শিক্ষিত মধ্যবিত্ত উচ্চবিত্ত একটি শ্রেণীকে খুশি রাখলেই হয়তো বা আমার কাজ হয়ে যাবে। একেবারে নিম্নবিত্ত যারা আছেন, যেমন আজকে আপনি একটু আগে শুরু করলেন যে শ্রমিকদের নিয়ে যে 144 ধারা জারি করেছে বলে তাদেরকে পিটিয়ে তাদেরকে পেটানো হয়েছে। দিলীপ রায় যিনি আছেন একজন, তাকে গ্রেফতার করা হয়েছে, পরবর্তীতে হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে, এই পেটানোটা কি খুব জরুরি ছিল? এই পেটানোটা তো জরুরি ছিল না। কাজেই যখনই আপনি দেখবেন যে একটি যারা সামাজিক অর্থনৈতিক ভাবে একটু কম ক্ষমতাবান, তাদের বিরুদ্ধে দেখবেন পুলিশের যে হুঙ্কার সেটি বোধহয় অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, যেমন আপনি দেখবেন যে ডিএমপি কমিশনার একটি বিবৃতি দিয়েছিলেন, প্রজ্ঞাপন জারি করেছিলেন যে শাহবাগ মোড় এবং সচিবালয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় কোনো ধরনের সভা সমাবেশ হওয়া যাবে না। কিন্তু তার দুদিন পরেই আমরা আবার দেখলাম যে এনসিপি তারা একটি বিবৃতি দিয়েছে তাদের অফিসিয়াল পেজে যে তারা সমাবেশ করছে বা করবে। তাহলে এটা কিন্তু আসলে একটা বিভাজন হয়ে গেল। আমরা যখন বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাহলে বৈষম্যটা আসলে এখনো যদি থেকে যায় তাহলে তো সেটি কাজ হলো না। কারণ আমরা শুধুমাত্র একটি নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে তারা যে আন্দোলন করেছে বা ছাত্র অভ্যুত্থান হয়েছে বিষয়টি কিন্তু সেটি না, এটি একই সাথে সিস্টেমেরও, তাই না? সেই কারণে তো আমরা সংস্কারের কথা বলছি, যে বিভিন্ন সংস্কারের মাধ্যমে আমরা সিস্টেমটাকে ঠিক করব। এখন আমরা যদি দেখি যে বৈষম্য নতুন ভাবে হচ্ছে, নতুন উপায়ে হচ্ছে, যেমন সার্জিসের কথা বললেন যে তিনি 100টির বেশি গাড়ি নিয়ে শোডাউন করেছেন, আপা বলেছেন যে এটি উনি নীতিগতভাবে সমর্থন করেন না। এটার পেছনে যে অর্থ ব্যয় হয়েছে সেই অর্থটি দিয়ে উনি যদি আজকে সেই শ্রমিকদের টাকা দিতেন, আমার মনে হয় ওনার ভোট ভোট পেতে কোনো আসলে ওনার কোনো কমতি হতো না। উনি সবচেয়ে বেশি মানুষের মন জয় করতে পারতেন। তো বিষয়গুলো আসলে ম্যাচুরিটির, বিষয়গুলো আসলে মাথা ঠান্ডা রাখবার, বিষয়গুলো আসলে ক্ষমতা হাতে পেয়ে সেটিকে আমি কত ঠান্ডা ভাবে সুস্থির ভাবে আমি সেটিকে আসলে আমি ইমপ্লিমেন্ট করবো সেটির প্রয়োজন। কারণ আমি যখন ক্ষমতায় থাকি না তখন আমি অনেক কথা বলতে পারি, আজকে আমি অনেক কথা বলতে পারি, আপা এটা হলো না কেন, আপা ওইটা হলো না কেন। কিন্তু যখন আমি ক্ষমতায় যাচ্ছি তখন কিন্তু আমাকে অনেক ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে, যেটির একটি আমার কাছে মনে হচ্ছে একটু অভাব রয়েছে। আরেকটি বিষয় আমি একটু বলতেই চাই, যে ট্যাগের যে রাজনীতি, আগে যখন আপনারা দেখবেন 16 বছর ধরে আমরা একটি ট্যাগের রাজনীতি দেখেছি। কিছু হলে কেউ একজন জামাত হয়ে যাচ্ছে, কিছু একজন হলে কেউ একজন স্বাধীনতা বিরোধী হয়ে যাচ্ছে। এখন আবার দেখবেন উল্টোটা, কোনো কিছু হলেই আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের দোসর করছে। আহ সরকারের একটি কোনো মন্তব্য করলে হয়তো বলা হচ্ছে আচ্ছা তিনি তো বোধহয় আওয়ামী লীগের দোসর, উনি হয়তো বা টাকা খেয়েছেন। বা ধরেন ছাত্রলীগ যদি কোনো একটা, আমরা মনে করতাম যেটা ইনডেমনিটি আছে, তাদের একটু অজানা অদৃশ্য ইনডেমনিটি আছে, তারা যাই করবে না কেন তাদের হয়তো বা কিছু হবে না। এখন কি আসলে সেটির জায়গায় কি এই ছাত্র জনতা, তৌহিদি জনতা, এই বিষয়গুলো প্রতিস্থাপিত হচ্ছে কিনা? কারণ আপনি দেখবেন যে পুলিশের উপস্থিতিতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যে তখন সাধারণ মানুষ হিসেবে আমার কিন্তু অনেকটা ভয় লাগে। যে যেমন একজন ব্যক্তি আছেন যিনি লাইব্রেরিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির একজন কর্মচারী, যিনি একজন ছাত্রীকে উত্ত্যক্ত করার জন্য তাকে হাজতে নেওয়া হয়। আপনি দেখবেন থানার ভেতরে
5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা হুম ধরে লাইভ হয়েছে। আপনি আমাকে হুম বলেন এটা কি কোনো, মানে এটা দেখে আপনার মনে হবে আমি কি কোনো সিনেমা দেখছি নাকি এটা আসলেই হচ্ছে, এটা কি আসলেই ঘটছে? হুম হুম মানে এটা কি সম্ভব? তারা লাইভ করছে, তার তার হুম। ইন্টারভিউ নিচ্ছে, আপনি বলেন হ্যাঁ আমি এই করেছি আমি ওই করেছি। আমার মনে এটা হয় তো আসলে একটা থানায় তো হুম এই ধরনের ঘটনা আসলে ঘটাটা খুবই আমাদের জন্য অ্যালার্মিং, যে তাহলে পুলিশ তাহলে আসলে কি করছিল? আমার মনে হয় যে হুম, ওয়ারা না, মানে ওয়ারা এই প্রশ্নগুলি ফরিদা আপাকেই করেছেন, যে ফরিদা আপা এটাকে একটু মন্তব্য হ্যাঁ করবেন না, কিনা। আমি একটু মন্তব্য করতে চাই। জি আমি জি। বিশেষ করে শেষের যে ঘটনাটার কথা বললেন, যে একটা মেয়েকে উত্ত্যক্ত করার হুম পর যখন নাকি থানায় নিয়ে গেছে, এরা এই যে সো কল্ড তৌহিদি জনতা, এগুলো মানে একেবারে মাস্তানি, এগুলো জনতা, এগুলো এগুলো যে সহ্য করেছে, আমরা কিন্তু এটা মানে ইন্টারনালি এটা অনেক প্রশ্ন তুলেছি। এগুলো অনেকে আমরা হুম সহ্য করতে পারিনি, আমরা নিজেরাই ইয়ে করতে পারিনি। হুম এখন তারা নাকি আজকে শুনলাম যে তারা নিজেদের নাম তৌহিদি জনতা থেকে ওলামা জনতা করছে। হুম কিন্তু যত কিছু করুক, এই যে তারা কিছু সুযোগ নিচ্ছে, এই যে এই সময় মানে ধরেন আওয়ামী লীগ চলে গেছে, তারা ধরেন আমরা আগে বলতাম যে আহ, মানে ইয়েরা ধর্মনিরপেক্ষ বা হুম ইয়েরা বেশি জায়গা করে নিচ্ছে, এসব ধর্ম মানছে না। কিন্তু এখন ধর্ম মানার কথা বলে অনেক ওলেমা নামধারী, আমি তাদের ওলামাও বলতে চাই না, তারা নারীদের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে যে অবস্থান নিচ্ছে, আমি একদম পরিষ্কার কথা বলছি যে এটা আমি আমি তো ব্যক্তিগতভাবে কোনোভাবেই গ্রহণ করি না, প্রতিবাদ জানাই। এবং সরকারেও আমরা এটা ইন্টারনালি অনেক করছে। হ্যাঁ, এটা আমি ওয়ারাকে বলবো যে এই দুর্বলতা যে আছে এটা মেনে নিচ্ছে, কারণ এটা আমাদের যেটা অনেক সময় বলা হয় যে যদি বেশি, বিশেষ করে শ্রমিক আন্দোলনের সময় আমাদের কথা হচ্ছিল যে আমরা বলছি যে রাস্তাঘাট বন্ধ করে দিলে এটা আহ জনগণের ইয়ে হয়, মানে ভোগান্তি হয়, সেরকম করা যাবে না। বলতে গিয়ে আমরা যা করি সেটা আবার হয় কি যে শ্রমিকের উপর অত্যাচার হয়, হুম হুম। শ্রমিকের উপর অত্যাচার হয়। তো সেজন্য আমরা ওটা করতে চাই না। তো সেজন্য এখন মাঝে মাঝে অ্যাকশন নিতে গিয়ে এরকম হয়, যেটা আসলে ক্ষমতার আহ, মানে ডেফিনিশনের মধ্যেই আছে আমার মনে হয়। ওরা তো নিশ্চয়ই হুম অপরাধ বিজ্ঞান পড়েছেন, তা আরো ভালো বলতে পারবেন। আমি সরকারে থাকলেও আমি এটা বলবো যে ক্ষমতার প্রয়োগ যখন একটা সিস্টেমের অংশ হয়ে যায়, সেখানে আপা এক ধরনের অবিচার হয়ে যায়। এটা আপা আমি আমি আপা কি আমি বলবো আপনাকে আপনাকে পেয়েছি যখন, আমি আপনাকে সরাসরি, মানে ওয়ারাও বলেছেন কিন্তু আমি একটু সরাসরি প্রশ্ন করি যে ব্যাপারটা কি এরকম যে আসলে আপনাদের তো আসলে এইখানে আসার, আপনারা যে জোর করে এসেছেন বা আপনারা যে অনেকদিন থেকে যেতে চান সেরকম কোনো ইচ্ছা আপনাদের কখনোই আচ্ছা না, আপনাদের ছিল না। আমি একটা জিনিস জি পড়ার প্রথম কথা একটু আসি। জি পরে যে বললে যে নির্বাচিত সরকার, ইভেন আপনিও বলেছেন যে জি নির্বাচিত সরকার বনাম আমরা, জি আমি মনে করি যে নির্বাচিত সরকার আম, হলে এটা ঠিক যে তাদের ভোটারদের ব্যাপারটা একটা থাকে। হুম হুম আমাদেরকে অনির্বাচিত বলাটা আবার আমি মানতে রাজি না। হুম আম, কারণ আমরা একটা গণ অভ্যুত্থানের পরে, আমরা বিপ্লবী সরকার হতে পারিনি, হুম কিন্তু একটা গণ অভ্যুত্থানের পরের আহ, সরকার, যেটাতে আমাদেরকে যারা বসিয়েছেন, এটা আমাদের হুম। ইচ্ছাকৃতভাবে আমরা আসিনি। ছাত্ররা যারা আন্দোলন জি। করেছেন, তারা আমাদেরকে যখন বসিয়েছেন, তাদের নির্বাচনে আমরা না জি এসেছি, আপা, আমি বলবো। আপনারা বরং শিব, হ্যাঁ আপনারা বরং বাইবেলে সে চোজেন ওয়ান, আপনারা ইউ আর দি চোজেন হ্যাঁ, ওয়ান। তো না চোজেন ওয়ান না, কিন্তু কথা হলো যে না, এটাতে আমি হাসতে চাই না, এই জন্য যে আমরা অনির্বাচিত মানে না নির্বাচনের প্রসঙ্গটা যে গণতন্ত্রের প্রশ্নে আসে বারবার, যে নির্বাচন করলে গণতান্ত্রিক বা গণতন্ত্র রক্ষা হবে, এটা থেকে বেরিয়ে এসে একটু যদি আমরা রাজনীতি করার কথা বলি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলি, তাহলে আমাদের ভূমিকাটা, আমাদের দায়বদ্ধতা পুরাটা গণ আন্দোলনের, গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল আ- জনগোষ্ঠীর জন্য। আপা কাজে আপা আমাদের আপা আমি একটু আপা কনস্টিটিউয়েন্সিটা আমি অনেক বড়। আপা আমি একটু আমার কেসটা বলি। আমরা দেখেছি যে
এইখানে গণতন্ত্রের নামে যারা সোকল নির্বাচিতও ছিল, আমি যদি 2001 থেকে 6 বিএনপিকে বলি, 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে বলি, 2008 থেকে 13 আওয়ামী লীগ সরকারকে বলি, যারা নির্বাচিত ছিল তারা একটা পপুলিস্ট জায়গা থেকে আসলে বলে যে গণতান্ত্রিকভাবে তাদের এটা চাইতেছে, সেই জন্য তারা এটা করতে বাধ্য হচ্ছে বা তারা এটা করতে পারছে না, এরকম একটা জায়গা বলে। কিন্তু আমি গণতন্ত্রের চর্চা হিসাবে বুঝি আপনি সবচেয়ে ভালনারেবল অংশকে আপনি রক্ষা করবেন, আপনি পপুলিস্ট জায়গা থেকে মানে ন্যায়কে বাধা দিবেন না। কারণ আমরা অনেকেই গণতন্ত্র বলতে বুঝি আমাকে লাইনে দাঁড়াইতে হবে না, আমি একটা স্পেশাল কাজ করতে পারবো, সেই জায়গা থেকে সেইটার ক্ষেত্রে আপনাদের তো ওই অসুবিধা থাকার কথা না, যেটা আসলে সোকল নির্বাচিত এদের থাকে, যে না আমরা তো পরের বছরকে ভোট চাইতে হবে, আমার একটা ভোট ব্যাংক লাগবে। কিন্তু আপনারাও যেন পপুলিস্ট জায়গাতেই আটকে থাকেন, সেরকম হয় কিনা আপা? না, এটা এটা তো কিছুটা তো হয়ে যায়, এটা একেবারে অস্বীকার করা যাবে না। কিন্তু আমি একটু বলতে চাই যে আমরা কি গত 15 বছর নির্বাচন বলেও কি কিছু ছিল? গণতন্ত্র বলে তো কিছু কিছু ছিল ছিল না। না, না কাজে কিছু ছিল না। ফ্যাসিবাদের যে একটা সময় পার করে আমরা এসেছি, হুম হুম এতে কিন্তু অনেক কিছু গুলিয়ে গেছে, মানে কার কি ভূমিকা কি আমি এজন্য বলছি যে আমরা এক একজন এক এক ভাবে হয়তো দেখছি। আমাদের উপদেষ্টা পরিষদ নিয়ে গঠিত যে সরকার, তার মধ্যেও হয়তো আমরা অনেকে অনেকভাবে দেখছি। একটা যেটা হয় কি, আমরা পপুলিস্ট দেখতে গিয়ে আমাদেরকে দ্রব্য মূল্যের কথাটা আগে ভাবতে হয়, হুম আমাদেরকে যেমন শ্রমিকদের কথাটা আগে ভাবতে হয়। যে আমরা প্রচুর তর্ক করি যে শ্রমিকের কেন বেতন দেওয়া হবে না, হুম বেক্সিমকোর কারণে প্রচুর শ্রমিকরা পাচ্ছে না, ওরা টাকা পাচার করে দিচ্ছে, মালিকরা টাকা পাচার করে দিচ্ছে, কিন্তু শ্রমিকের বেতন দেবে না। এই যে ঘটনাগুলো ঘটছে, কারণ ফ্যাসিবাদ কিন্তু এখনো পুরোটা যায়নি, তো এটা তো আমাদের মনে রাখতে না হবে। আপা, যায়নি। আমরা কি ফেসিবাদের আড়ালটা নিতে পারবো যখন আমরা দেখব যে নতুন রাজনৈতিক দলগুলো সেই পুরনো ব্যবসায়ী সম্প্রদায় থেকেই টাকা নিচ্ছে, তাদের নাম গোপন এটাই। করছে? আপনি কি তাদের আর কোনোদিন বিচার করতে পারবেন? পারবেন না তো আর। না না না, সেটা হলো সবচেয়ে দুঃখজনক। আমি আর একেবারে আজকে খোলামেলা ভাবে দুঃখ প্রকাশ করছি এবং এমনকি নিন্দা জানাচ্ছি আ- যে সেই কর্পোরেট গ্রুপের কাছ থেকে যারা একটি ভূমিদস্যু, যারা রাইট, নারী হত্যাকারী, নারী ধর্ষণকারী, জি যারা জনগণের হুম এত মানে ভোগান্তির কারণ, তাদের কাছে যারা টাকা নেয়, হুম তারা কোনো মতে জনগণের বন্ধু হতে পারবে না। আমাদেরকে অধ্যাপক ওয়ারাও বলতে চাইছেন কিছু, জি আপনি বলবেন। জি থাকবে। আমি এই প্রসঙ্গে একটু বলতে চাইছিলাম যে টাকা নিতে তো হয়, আসলে এটা রাজনীতি করতে হলে একটি রাজনৈতিক দলকে আসলে বিভিন্ন সোর্স থেকে টাকা নিতে হয়, হুম সেটিও আমি বুঝলাম। কিন্তু মুশকিল হচ্ছে আপনি যখন যাদের মালিকদের টাকায় পাঁচতারা হোটেলে রাজনীতিবিদদের খাওয়াবেন, আর যারা আহত হয়েছেন জুলাই অভ্যুত্থানে তাদেরকে খাওয়াবেন সোরোয়ার দিতে, হুম তখন বিষয়টা অনেক বেশি বৈষম্যমূলক হয়। আমি বারবার নিশ্চয়ই। বলছি যে হুম বৈষম্যহীনতার কথা বলে আমি বৈষম্য যখন করি তখন এটা চোখে বেশি লাগে। আরেকটি কথা একমত। আপনি বলছিলেন যে, থ্যাংক ইউ, হুম। আরেকটি কথা আপনি বলছিলেন যে পপুলিস্ট হওয়ার যে বিষয়টা, হুম পপুলিস্ট হওয়ার যেটা আপাও বললেন যে হ্যাঁ কখনো কখনো আসলে তো এটা হয়ে যায়। যেমন আমি একটু বলতেই চাই যে নারীর এবং শিশুর বিরুদ্ধে সহিংসতার যে বিষয়টি গত প্রায় 1 মাস ধরে আমরা এটি নিয়ে হুম অনেক আন্দোলন হচ্ছে, কথা হচ্ছে, এবং আপনি জানেন যে খুবই সম্প্রতি একটি অধ্যাদেশ করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনকে সংশোধন করে। সেখানে আমি বলতেই চাই যে সেখানে একটি কথা এসছে যে আলাদা করে একটি 9 যোগ করা হয়েছে, যে বিয়ের প্রলোভন দেখিয়ে যদি কারোর হুম। সাথে যৌন হুম সম্পর্ক হয় তাহলে পরবর্তীতে যদি বিয়ে না হয় সেক্ষেত্রে সেটি ধর্ষণ বলে বিবেচিত হবে। আমার কাছে এটি খুবই একটি পপুলিস্ট চিন্তা থেকে করা একটি আইন মনে হয়েছে। একই সাথে আমি একটু বলতে চাই, বলা হয়েছে যে তদন্ত 30 দিন আগে হতো, এখন 15 দিনে করতে হবে, বিচার 180 দিনে ছিল, এখন 90 দিনে করতে হবে, এই সময়ের মধ্যে জামিন দেওয়া যাবে না। এবং এক্ষেত্রে আরো বলা হয়েছে যে আহ মৃত্যুদণ্ড তো অবশ্যই পরিবর্তিত হয়নি। এবং আরেকটি বিষয় আমি বলতে চাই যে এখানে 32 কতে বলা হয়েছে যে প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা না করার সিদ্ধান্ত তদন্ত কর্মকর্তা নিতে পারেন। এই বিষয়গুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে হুম যে আসলে আমি নারীর বিরুদ্ধে সহিংসতাকে প্রতিরোধ করতে গিয়ে আমি হয়তো বা পুরুষদের প্রতি অনেকখানি অন্যায় করে ফেললাম। কাজে একজনের প্রতি আহ ন্যায় করতে গিয়ে আরেকজনের প্রতি আমি যদি অন্যায় করে ফেলি তখন কিন্তু আসলে ওই আবার সে বৈষম্য চলে আসছে। হুম হুম। কারণ মৃত্যুদণ্ড না। দিয়ে কখনো ধর্ষণকে কমানো যায় না। হ্যাঁ। ফরিদা আমি ফরিদা আহ, ফরিদা আপা মনে যে হয় এটা নিয়ে বলবেন কিছু জি একটা। জি এটা নিয়ে আমি বলবো, জি কারণ এটা আমাদের জি ইয়ে এবার আসলে যে মাগুরায় আসিয়ার যে ধর্ষণের ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু সারা বাংলাদেশকে
একদম কাঁপিয়ে দিয়েছে। আমি আসিয়ার লাশ নিয়ে তার মায়ের সাথে আমি গেছিলাম, মাগুরে গেছিলাম, আমি তার মায়ের বিলাপ শুনেছি। এবং মানে এটা যে কি পরিমাণ কষ্টকর, একটা শিশুকে এভাবে ধর্ষণ করতে পারে। তো এই সময় যে আন্দোলনটা এবং কিছু মব জাস্টিস, কিছু মেয়েদেরকে হেনস্থা করার ঘটনা ঘটার পরে অনেক আন্দোলন হয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে নারী মানে নির্যাতন বিরোধিতা করতে গিয়ে মানে একটু অনেক বেশি দাবি করা হয়েছে যে এক্ষুনি আইন বদলাতে হবে, এক্ষুনি করতে হবে। এর কারণে একটা চাপ ছিল যে দ্রুত মানে শাস্তি দেওয়ার জন্য, দ্রুত বিচার করার জন্য কিছু আইন পরিবর্তন করা। সেটা আমরা এইভাবে পরিবর্তন করলেও আমরা কিন্তু একটা চিন্তা করছি যে এরপরে আমরা মতামত নিয়ে আরো আমরা যদি আরেকটু ভালো করতে পারি। আপা আপনার এটা মনে আমরা হয় করব। কিনা, আপা আপনার কিন্তু মনে হয় কিনা, আমি জাস্ট একটু না, জানার আমি জন্য। শেষ করি, জি আমি আপা, একটু শেষ জি করি আপা এটা। বলেন, জি আপা বলেন। ওয়ারার যে নয়ের খর কথাটা বললো, এটা পুরুষদের বিরুদ্ধে বলার জন্য না। এটা প্রচুর, আপনি পত্রিকায় শিরোনাম দেখবেন যে গ্রামের একেবারে সাধারণ, এটা আসলে শহরে বা মানে মধ্যবিত্তদের কথা বলা হচ্ছে না এখানে। গ্রামের একেবারে নিরীহ কতগুলি মেয়েদেরকে এরকম বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে, ওই বিয়ের কথাই পরে থাকে না, পরে ওকে ধর্ষণ করে ছেড়ে দেয়। তো এখানে আসলে কোনো ছেলের বিরুদ্ধে করার জন্য না, ওইরকম প্রভিশনটাকে রেখে এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং আরো হবে। কিন্তু আমরা এইটুকু মনে করি যে ধর্ষণ তো অনেকগুলো ব্যাপার আছে। অনেক সময় দেখেন বলে যে মেয়েরা কাপড়টা ঠিক মতো পরেনি, ওদিক দিয়ে গেল কেন, এই করলো কেন, ওই ছেলের সাথে তার ভাব ছিল, এই যে কথাগুলো আসে, বলে যে সে তো সম্মতিতে গেছে। ধর্ষণ মানেই তো অসম্মতি, ধর্ষণ তো কোন আপা, যৌনকর্মে অসম্মতি আপা, মানেই তো আপা ধর্ষণ। আমি একটা সরল প্রশ্ন করি আপা, যে হ্যাঁ, বিয়ের যে প্রলোভন দেখায় হোক আর তাজমহল দিয়ে দেওয়ার প্রলোভন দেয়া হোক, ধর্ষণ তো ধর্ষণ। ধর্ষণ তো ধর্ষণ, ধর্ষণ কিন্তু উইদাউট কনসেন্ট এই জিনিস করা হ্যাঁ, মানে ধর্ষণ। তো সেইটা সেটালে বিয়ার উইদাউট প্রলোভন কনসেন্টের দিয়ে আমি মধ্যে এটা, আসে। এটা বিয়ের না প্রলোভনটা না, এখানে বিয়ের কোত্থেকে আসলো? কিন্তু বিয়ের না প্রলোভন এটা বা বিয়ের কথা বলে একজন দুইজন পূর্ণবয়স্ক মানুষের পূর্ণ সম্মতিতে অনেক কিছুই হইতে পারে, সেইটা তো আর ধর্ষণ বিবেচিত হবে না, সেটা তো পূর্ণ, আলাদা জিনিস। না না, এখানে আমি একটু ক্লিয়ার করি। জি। এটা কিন্তু দুইজন পূর্ণবয়স্কর মধ্যে হয় না অনেক সময়। এটা হয় কি যে একজন হয়তো 18 বছরের ঊর্ধ্বে, আরেকজন হয়তো 16 বছরের কম। এরকম ঘটনা কিন্তু অনেক ঘটে যেখানে সম্মতিরও কিন্তু অপরাধ প্রশ্ন বিজ্ঞানী, নাই। কিন্তু অপরাধ বিজ্ঞানী তো বলবেন 18 বছরের নিচে যে সে তো সম্মতি দিতেই পারে না, দিলেও দিতে পারে না। দিতেই পারে আমি না, সেজন্য তো আমি এটাই সে বলতে চাইছিলাম যে জি। আমাদের যে আইনটা যদি এরকম হতো যে সেখানে নাবালিকার কথা বলা হতো স্পষ্ট ভাবে, যে বলা 18 আছে, বলা বছরে আছে। না আপা, এখানে বলা আছে 16 বছরের উপরে যে কারো সাথে তার সম্মতি যদি থাকেও বিয়ের প্রলোভন দেখিয়ে, পরবর্তীতে চাইলে সেটি ধর্ষণ হিসেবে বিবেচিত হবে। আমি না কেন না এই না, কথাটি বললাম যে পুরুষের এগেনস্টে এই কথাটি কেন বললাম, যে আপা আমাদের কিন্তু মিথ্যা মামলার প্রচুর ঘটনা আছে। আমি বলছি না যে সবাই মিথ্যা মামলা করেন, আছে। এক দুই হচ্ছে আমার যে জায়গাটিতে কনসার্ন ছিল যে আমরা যদি বলতাম যে সাবালিকা নয়, যিনি নাবালিকা, তার সম্মতি নিয়েও যদি কেউ মানে যৌন সম্পর্ক করেন, সেটি পরবর্তীতে ধর্ষণ হতে না পারে। না, কিন্তু এটা মুশকিল এটাই হচ্ছে এটাই এটাই ছিল মানে আসলে আপা এখানে বলা আছে 16 পরবর্তীতে বছরের ঊর্ধ্বে। আমার মনে ঊর্ধ্বে হয়, আমার মনে হয় যে কিন্তু আমার না, এটা আমার মনে হয় যে ফরিদাপা। এটাতে মূলত জি। মূলত কিন্তু আসলে যেসব মেয়েদেরকে ইয়ে করা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এমনকি মানে 16 বছরের ঊর্ধ্বেটা আসলে কমই ছিল, ওটা পরে হয়তো শোধরানো হয়নি। আসলে মেইনলি হলো যাদেরকে একদম ফুসলিয়ে ফাসলিয়ে একদম মানে কিশোরী মেয়ে, ওদেরকে নিয়ে গিয়ে ধর্ষণ করে, তারপর ইয়ে তখন ও জানে যে ওকে বিয়ে করবে বলে নিয়ে গেছে, কিন্তু আসলে এটা করে। এটা ওকে, কিন্তু আপনি পত্রপত্রিকার রিপোর্টে প্রচুর আছে, বুঝতে প্রচুর। পারছি। আপা আছে। এবং এটা দেখে, হ্যাঁ, এটা জি প্রচুর আছে, আ- সেটাকে অ্যাড্রেস করা হয়েছে। আমা- আমা- জি আমা- আমা- আমার আমার মনে হয় যে, আমার এবং মনে হয় যে এবং অধ্যাপক আরেকটা, করা। না না, খালেদ, জি। খালেদ আরেকটা অ্যাড করি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যিনি ছিলেন, ওরা বলছে যে ওদের যে জেলা পর্যায়ের অফিসগুলো আছে, হুম হুম। যে শেল্টার হোমগুলোতে আছে, সেখানে যারা আসে বা অফিসগুলোতে যারা অভিযোগ করে, তাদের মধ্যে অনেকগুলো আছে যে মেয়েরা বলতে পারে না কোথাও, কিন্তু তারা বলছে আমাদেরকে এরকম নিয়ে গেছিল, আমাকে তারপর এরকম খারাপ ওকে, কাজ করছে। তো ওকে। এই যে এই ব্যাপারটা আছে এখানে, ছেলেদেরকে রক্ষা করার ব্যাপারটা যে নিরীহ বা
অপরাধী নয় তাকে রক্ষা করার ব্যাপার অবশ্যই দেখতে আমা- হবে, কিন্তু আমি মনে করি এটা আছে। আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আমরা নিশ্চয়ই পরে আরেকটু বড় প্ল্যাটফর্মে আরেকটু বড় করে আলাপ করতে থাকবো, জি এবং এই জি আলাপটা আমরা জি জারি রাখবই। হ্যাঁ, তবে অধ্যাপক ওয়ারাকে ধন্যবাদ বিষয়টি তোলার জন্য, এবং ফরিদা আপাও আসলে হুম অধ্যাপকের সঙ্গে পুরোপুরি প্রায় একমতই হলেন, কিন্তু তার পার্সপেক্টিভটাও একটু ব্যাখ্যা করলেন যে কোন জায়গার জন্য এটা হুম কোনটা করা যায়। আমরা পরবর্তী হুম প্রসঙ্গে যাওয়ার আগে আমরা একটু দর্শকদের কাছে একটু জানতে চেয়েছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দর্শক, এই বক্তব্য সঠিক বলে মনে করেন কিনা? শতকরা ৪৫% দর্শক মনে করছেন তার এই বক্তব্য সঠিক, শতকরা ৫৫% মনে করছেন তার এই বক্তব্য সঠিক নয়। আমি একটু ফরিদা আপাকে একটু মানে সরকারের ভিতরের প্রশ্ন একটু করতে চাই যে আপা, এই কথা কি ঠিক? অনেকে বলছেন যে আপনাদের উপদেষ্টাদের মধ্যে, কার্যত যারা দেশ চালাচ্ছেন তাদের মধ্যে স্পষ্টত কয়েকটি ভাগ রয়েছে, যাদের এক ভাগ একরকম মনে করছেন যে এই সরকারের মেয়াদকাল আরেকটু বাড়ানো উচিত, সেটা ৩ বছর হতে পারে, ৪ বছর হতে পারে, আরও অনেক দিন হতে পারে। আরেক ভাগে তারা মনে করছেন যে না, দ্রুত নির্বাচন দেওয়া উচিত। আরেক ভাগে রয়েছেন আপনারা মনে করছেন যে না, আসলে সংবিধানে যথেষ্ট পরিমাণে সংস্কার এনে রাজনৈতিক দলগুলোকে বাধ্য না করা গেলে এই নির্বাচন আর কোনো কিছু মানে তৈরি করে না। আপা, এটা কি ঠিক? উপদেষ্টাদের মধ্যে কয়েকজন কয়েক রকম ভাবে বলছেন, সেজন্য নানা ধরনের দ্বিমত, ভিন্ন মত দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি কি করে ভাবলেন যে উপদেষ্টাদের মধ্যে কত ভাগ আছে? আমি বলে দেবো আপনাকে। আচ্ছা আপা, বললেন না আপনি কত ভাগ আছে এটা বললেন না না, না ভাগ আছে কিনা এটা বলেন। আচ্ছা, না না না, শোনেন, উপদেষ্টাদের মধ্যে বলে না, মানে সমাজেই কিন্তু নানা ভাগ আছে। হ্যাঁ, সমাজেই আমাদেরকে অনেকে বলে আপনারা 10 বছর থাকেন, ইউনূস সাহেবকে বলেন যে 10 বছর থাকতে, আমাদেরকে না বললেও মানে ইউনূস সাহেব 10 বছর থাকুক, 5 বছর থাকুক, এইটা কিন্তু কিন্তু ডক্টর ইউনূস পরিষ্কার একটা কথা আজকেও বলেছেন, প্রধান উপদেষ্টা আমাদের। উনি কিন্তু আজকেও তার বক্তৃতায় পরিষ্কার বলেছেন যে আগামী 26 সালের মানে 25 সালের ডিসেম্বর অথবা ডিসেম্বর থেকে জুনের জুনের মধ্যে মধ্যে জুনের মধ্যে নির্বাচন হবে। জুনের মধ্যে নির্বাচন হবে। তো কাজে এই কথা থেকে আর কে কোন ভাগে মনে করছে যে বেশি ইয়ে করা যাবে, হুম। সংস্কারের প্রশ্নে আমরা যেটা মনে করি যে যেসব সংস্কারগুলো মানে এখন করে ফেলা যাবে সেটা আমরা করবই, আর কিছু সংস্কারের কাজ এমন থাকবে যেগুলো নাকি হয়তো শুরু করে দেয়া যাবে, যেন রাজনৈতিক দলগুলো করে। কারণ রাজনৈতিক দলগুলো যদি তাদের মানে এসে যদি মনে করে যে ওকে ঠিক আছে, মাঝখানে কেউ ছিল, ওদেরকে এখন সরিয়ে আমরা ভোট নিয়ে আসলাম, এখন আমাদের মতো করে আমরা চালাবো, এটা কিন্তু আসলে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। এবং আমাদেরও জনগণের কাছে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেটাও রক্ষা করা হবে না। কাজে সংস্কারের ব্যাপারটা আমাদেরকে দেখতেই হবে, এবং সেটা আমরা যতদূর সম্ভব আমরা এর মধ্যে করার চেষ্টা করব। কিছু কাজ হয়তো শুরু করে দেব, আর কিছু কাজ হয়তো আমরা আহ শেষ করতে যদি পারি করব। আমি আপা আপা আপনাকে ধন্যবাদ। আমি একটু উম্মে ওয়ারা আপনার কাছে একটু আসতে চাই, দুটো বিষয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। কথাটি আমরা তুলেছিলাম কিন্তু এটি নিয়ে আলোচনাটা হয় না, আপনার মানে আলোচনাটার পরিণতি পায় নাই। আপনার কাছে যেটি জানতে চাইবো যে সেটি হচ্ছে, আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সবসময় মনে রাখতে হবে, আমি তাকে কোট করছি, আমরা কিন্তু যুদ্ধ অবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। সেইটা জুলাই অভ্যুত্থান এই পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার বলা হচ্ছে একদিকে, কিন্তু আমরা দেখছি যে ছাত্র জনতার ব্যানারে মব তৈরি করে আগের ক্ষমতাসীনদের বা তাদের ঘরবাড়িতে আক্রমণ করা হচ্ছে। কখনো দেখছি যে আপা যাদের কথা বললেন, তৌহিদি জনতার ব্যানারে মাজার জ্বালিয়ে দিচ্ছে, কাউকে কতল করতে হবে এই দাবি করা হচ্ছে প্রকাশ্যে। এসব ঘটনা আপনি কিভাবে দেখছেন? এই মব এবং এই তৌহিদি জনতা নিয়ে অন্তর্বর্তীকালের সরকারের অবস্থান কি সঠিক মনে হচ্ছে কিনা? কারণ আমি আপা নিশ্চয়ই এটা জবাব দিবেন, আপনার কথা আমি আগে শুনতে চাই। আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারের, যেটাকে আমরা আমাদের সাংবাদিকতার জার্গনে বলি মাল্টিপল এডিটোরিয়াল সিনড্রোম, আমরা দেখতে পাচ্ছি। একটার জায়গায় একরকম, আরেকটার জায়গায় আরেক রকম, কোনো কনসিস্টেন্সি নাই। আপনি কি বলবেন আমাদের একটু, আপনার জি মতামত একটু শুনতে পাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। আমি প্রথমেই বলবো যে সরকার, একজন যখন সরকারের দায়িত্বে থাকেন, একজন যখন সরকার প্রধান বা একজন সাধারণ জনগণ হিসেবে আমি কিন্তু চাইবো তিনি আমার নিরাপত্তা নিশ্চিত করবেন। যুদ্ধ অবস্থায় থাকি, শান্তি অবস্থায় থাকি, যে অবস্থায় থাকি,
যিনি সরকার প্রধান তিনি যেমন তার অবস্থাটি ব্যাখ্যা করতেই পারেন, ঠিক তেমনি একজন সাধারণ জনগণ হিসেবে আমি কিন্তু আমার সর্বপ্রথমে চাইবো যে আমার অধিকারটি নিশ্চিত হোক। আপনি যে মব জাস্টিসের কথা বলছেন, আপনি দেখেন বাংলাদেশে আমি যদি একটু আপনাকে প্রথম আলোর একটি 22শে মার্চের একটি রিপোর্ট আছে যেখানে একটু অপরাধ নিয়ে কিছু রিপোর্ট পরিসংখ্যান এসেছে, সেখানে বলা হচ্ছে যে গত 7 মাসে 13,496টি অপরাধ সংঘটিত হয়েছে, ডাকাতি, ছিনতাই, দস্যুতা, অপহরণ এইসব ক্ষেত্রে, ধর্ষণ, চুরি এসব ক্ষেত্রে, যেটি আগের সরকারের আমলের চেয়ে 6.16% বেড়েছে। কারণ 23-24-এ এই অপরাধগুলোর সংখ্যা ছিল 12,714 আর এখন হয়েছে 13,496। আরেকটু বলি, গত 2 মাসে বাংলাদেশে ডাকাতির ঘটনা হয়েছে 146টি, যেটি গত বছর এই আপা সময় আপা ছিল একটা ছোট্ট 62টি। প্রশ্ন করতে পারি? আপা একটা ছোট্ট প্রশ্ন হ্যাঁ করতে হ্যাঁ পারি? সেটা হচ্ছে যে আমাদের এমনিতে অপরাধ বাড়ার মানে এই যে অপরাধের ত্বরণ ঘটার বাৎসরিক রেটটা কত? মানে এইবার যেমন এটা 6% বা 6.some% এটা বাড়ছে, একদম 2022 থেকে 2023-এ এটা মানে আমার একটা ধারণা হচ্ছে যে আমাদের সমাজে পাল্লা দিয়ে অপরাধের সংখ্যা একটা নির্দিষ্ট হারে বাড়তিছে। এইটা কি সেই রকম বাড়া নাকি এর চেয়ে একটু বেশি বাড়া এই সরকারের সময়? আমি আমি আপনাকে আপা আপনাকেই জানতে ও চাইছি। আচ্ছা, জি আচ্ছা দুঃখিত। তো জি আমার আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, একটি তো আছে যে আমাদের মধ্যে অপরাধ করার প্রবণতা থাকে, কিন্তু হুম যেহেতু যেখানে আমি একটি পরিসংখ্যান দেখছি যে গত বছরের তুলনায় এই বছরে বিভিন্ন জায়গায় অপরাধগুলো বেড়েছে, এবং সেখানে গোয়েন্দা সংস্থা কিন্তু বলা হচ্ছে সরকারকে কয়েকটি কারণ দেখিয়েছেন, এবং সেখানে বলেছেন যে অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবলের অভাব, সুবিচার নিশ্চিত করতে আইনের প্রতি মানুষের সাময়িক অনাস্থা, এবং রাজনৈতিক প্রতিহিংসা, লুটপাট, দখল, চাঁদাবাজি। এই কারণগুলো যখন আছে তখন কিন্তু আমি বলতেই চাইবো যেটা সব সময়ের মতো আমি যদি মনে করি যে সবসময়ই বাড়ছে, বিষয়টা আসলে সেরকম নয়। হুম কেন আমি এই কথাটি বলছি? যে হুম মবের যখন ঘটনাগুলো হচ্ছে, যেমন ধরেন আপনার মনেই থাকবে হুম যে গত মাসে গুলশানের একটি বাড়িতে আহ আগের সরকারের একজন প্রভাবশালী ব্যক্তি ছেলের হুম বাড়ি মনে করে হুম হুম সেখানে কিন্তু মব ঘোষণা দিয়ে হুম লাইভ করে হুম সেই ঘরে ঢুকেছে, তাণ্ডব করেছে, সেখানে কিন্তু পুলিশ ছিল, হুম তারা লাইভ টাইভ করে আবার সুন্দর বের হয়ে চলে গেল। তো আপনি যখন এই ধরনের ঘটনা দেখবেন তখন কিন্তু এই মব যারা ক্রিয়েট করছে, যেটা আপাও বলেছেন যে সো কল্ড, আপনি যেই নামেই বলেন, যেই হুম জনতাই বলেন, তারা কিন্তু উৎসাহিত হচ্ছে। যে আমি যখন দেখছি যে আমি ছাত্র জনতা বলে চাঁদাবাজি করলে, বা আমি মব বলে বা তৌহিদি জনতা বলে কোনো একটি তাণ্ডব করলে, লুটতরাজ করলে, যদিও তারা হয়তোবা না সেই অংশে ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে হয়তোবা ছিলই না, কিন্তু এই নামটি করে আমি যখন পার পেয়ে যাচ্ছি তখন কিন্তু তার মধ্যে এগুলো করার প্রবণতা বেড়ে যাচ্ছে। এবং এই মব জাস্টিসের কিন্তু প্রকারান্তরে আরো 2টি নাম আছে, স্ট্রিট জাস্টিস এবং জাঙ্গল জাস্টিস। হুম তো এটি কিন্তু পৃথিবীর অন্যান্য অনেক দেশে, আমেরিকা, আফ্রিকার বিভিন্ন দেশেই কিন্তু এই মব জাস্টিস আছে। ইন্ডিয়াতে কিন্তু 2015-তে একজন মুসলমান ব্যক্তিকে গরু খাওয়ার অপরাধে জবাই করে হত্যা করার পরে কিন্তু সেখানে কোর্টও কিন্তু বলেছিল যে এই ধর্মের নামে এই ধরনের মব জাস্টিস করা যাবে না। তো হুম মব জাস্টিস মানুষ তখনই করে যখন মানুষের আসলে বর্তমান বিচার ব্যবস্থার প্রতি অনাস্থাটা বা তৈরি হয়, জি এবং মানুষ মনে করে বেনামে একসাথে 15-20 জন যখন থাকবে তাকে কিন্তু লোকেট করতে অনেক অসুবিধা হয়। হুম তো আমি বেনামে থেকেও কিন্তু আমার যে ক্রোধ, আমার যে হিংসা, আমার যে রাগ, সেটিকে কিন্তু আমি কারো উপরে আমি ছেড়ে দিলাম এবং আমার কিন্তু শাস্তি আর হলো না। কাজে এটিকে কিন্তু সরকারকে আসলে খুব মানে ভালোভাবে এটিকে ট্যাকেল দিতেই হবে। আচ্ছা আপা না আমি একটু বলতে চাই, জি আপা জি জি আপা সেটা হলো যে এমনিতে ধরেন অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটু তো বিশৃঙ্খলা ছিলই, এবং বিশেষ করে আমাদের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সম্পূর্ণভাবে পাইনি অনেকদিন, এখনো পুরোপুরি পুলিশকে পাচ্ছি না। হ্যাঁ, এবং এটা কিন্তু একটা শূন্যতা তৈরি করেছে, যেটা যারা অপরাধ করে আপনি আরো ভালো জানবেন যে এদের মধ্যে এই ধারণাটা আসছে যে কিছু হবে না। কিন্তু এটা আমি একদম পরিষ্কার ক্লিয়ার বলতে চাই যে এখানে সরকারের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। যে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে ধরেন ফ্যাসিবাদীরা যখন ছিল তারা নির্মম ভাবে কিছু দমন করতে গিয়ে বা ইয়ে করতে গিয়ে অনেক বল প্রয়োগ করতে পারতো। আমাদের হুম এখানে বল প্রয়োগের ক্ষেত্রে একটু যেহেতু মানে কম করার চেষ্টা আছে, সেখানে ওরা প্রশ্রয় পাচ্ছে, এটা আমি বলবো। আমাদের আসলে কিন্তু বড় চিন্তা কিন্তু মব ইয়ে নিয়ে, মব জাস্টিসের নামে। মব জাস্টিস শব্দটাই হুম আসলে খাটে না, এটা হুম মব সন্ত্রাস হয়ে যায়। হুম এবং সেটার মধ্যে নারীরা এবং যারা নাকি সাধারণ মানুষ তারা অনেকভাবে হচ্ছে আগেকার সরকারের কিছু লোকজন
আম, এ, তাদের বাড়িতে হামলা হচ্ছে, আমরা এভাবে ইয়ে করে মানে সমর্থন করি না যে এটা আইন কেউ হাতে তুলে নেবে। কিন্তু এই ঘটনাগুলো আপনারা নানা গোষ্ঠীর পক্ষ থেকে আপা করছে। আপনারা আমরা আইন আপনারা সমর্থন করছেন না, কিন্তু প্রোটেক্টও করছেন না আসলে। প্রোটেক্ট করতে পারছি না হয়তো পুরোটা, কিন্তু চেষ্টা আমাদের আছে। হুম হুম আমরা প্রোটেক্ট করছি না এটা আমি মেনে নেব না। হুম হুম। প্রোটেক্ট অবশ্যই, যেখানে আমরা যা যখন খবর পাচ্ছি সেখানেই ছুটে যাচ্ছে এবং সেখানেই আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের ঘাটতি আছে, এটা আমি অস্বীকার করব না, হুম। ঘাটতি আছে। আচ্ছা, আম, গুজবের প্রসঙ্গটা আবার একটু ওয়ারার কাছে ফিরি, আচ্ছা, কারণ কারণ হুম, ওয়ারার কাছ থেকে শুনে আমরা আবার ফরিদ আপনার কাছে শুনবো। আচ্ছা, শুনুন। গুজবের কথা বলা হচ্ছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও আজকে গুজবের কথা বলছেন যে সরকার প্রধান তিনি যে গুজব ছড়িয়ে এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে, এই গুজবটা হচ্ছে পরাজিত শত্রুর মস্ত বড় হাতিয়ার। এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে বহু অভিজ্ঞ সমর বিশারদ, সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। আপনি একে আসলে কিভাবে দেখেন? কারণ হচ্ছে যে যাদের উদ্দেশ্যে এই গুজবটা করা হচ্ছে, সেটাকে আমরা কেন এটাকে গুজব বলবো? কারণ একটু চিন্তা করলেই তারা দেখবেন যে এই কথা সত্য না, কিন্তু তারা এটা বিশ্বাস করে বা এটাকে সামনে নিয়ে এটা বলা হচ্ছে বলে যাচ্ছেন যেন এইটা তাদের দরকার ছিল, এই বাহানাটার। তারা কিন্তু এই সত্য মিথ্যাকে আলাদা করতে পারেন, কিন্তু তারা এই গুজবটাকে বিশ্বাস করছেন কারণ ঘটে যাহা তাহা তো সত্য নয়, সত্য হচ্ছে মানে আমি যেটা বিশ্বাস করি সেটাই সত্য। আর আমি তো বিশ্বাস করতে চাইতেছি এইটা, এবং আমার এটা বাহানা দরকার আছে। এবং সরকার এখানে আমাকে সাহায্য করতেছে। সরকার সাহায্য করতেছে কেন? সরকারেরও তো রাগ আসে আওয়ামী লীগের উপরে, সরকারেরও তো রাগ আসে ধরা যাক বিএনপির উপরে। এখন আওয়ামী লীগ বা বিএনপির বিরুদ্ধে গুজব ছড়ায় আমরা যখন আওয়ামী লীগ বিএনপির আক্রমণ করতে চাইতেছি, বিশেষ করে আওয়ামী লীগের আক্রমণ করতে চাইতেছি, এখানে তো কোন গুজবটার কথা বলছেন? কোন গুজবটার কথা বলছেন? আমি জানি না। আমি বলতেছি হচ্ছে হুম, যে গুজব যে ছড়ানো হইতেছে তাতে তো আক্রান্ত হইতেছে হচ্ছে আগের সরকারের মানুষ। সরকার তখন প্রোটেক্ট করতেছে না, কারণ সরকার তো এটাকে লাইক করতেছে। তাহলে প্রফেসর ইউনূস কেন বলতেছেন যে এই গুজব দেখলে, এই গুজব হচ্ছে অভ্যুত্থানের পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার? কারণ এই গুজব দিয়ে তো সরকারকে বা এনসিপিকে আক্রমণ করা হচ্ছে না, গুজব দিয়ে আক্রমণ করা হচ্ছে হচ্ছে এনসিপির শত্রুদের, সরকারের শত্রুদের। আমি যদি সরলভাবে বলি আর কি। আমি একটু ওয়ারা থেকে শুনি, ফরিদ আপার কাছ থেকে একটু শুনবো, কারণ আমার কাছে মনে হচ্ছে যে গুজব ছড়ায়ে আক্রমণ করা হচ্ছে এনসিপি শত্রুদের, সরকারের শত্রুদের, আওয়ামী লীগের বন্ধুদের। আমি এবার সমীকরণ টানতে পারি কিনা? জি হুম। ওয়ারা। আচ্ছা, জি জি। খালেদ ভাই, হ্যাঁ আমি একটু বলি যে গুজব দেখেন, আমাদের এখন সামাজিক গণমাধ্যমের যুগ, এখন আমাদের ইন্টারনেটের যুগ। 80-র দশকে 90-র দশকে কিন্তু এই সুযোগগুলো অনেক কম ছিল, ইউটিউবের যুগ এখন, তাই না? গুজব তো থাকবে, এটা শুধুমাত্র এখনকার যে অন্তর্বর্তী সরকারের আমল না, এটা গত আওয়ামী লীগ সরকারের ছিল, আগামীতে যে সরকার আসবেন তাদের ক্ষেত্রেও হবে। আমার কাছে মনে হয় যে যার কাজ গুজব তৈরি করা, কিন্তু গুজব তৈরি করবেনই, কিন্তু হুম সরকারের দায়িত্ব হচ্ছে আসলে কি খুব দৃশ্যমান কিছু কাজ করে, দৃশ্যমান জনগণের আকাঙ্ক্ষার সাথে যায় এই ধরনের কিছু কাজ করে না, জনগণের কনফিডেন্সটাকে অর্জন করা। যেমন ধরেন, অনেকেই বলছেন জুলাই হত্যাকাণ্ডের বা গুমের বিষয়গুলো, যেখানে আয়না ঘর, এগুলো আমরা দেখেছি, এগুলো হচ্ছে মানুষের খুব আবেগের জায়গায় আছে। সেই জায়গার বিচার প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিকভাবে শুরু করেন এবং সেই জায়গাগুলোতে আপনি বিচার যদি নিশ্চিত করতে পারেন, আপনি যদি যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণের জায়গাটি আপনি নিশ্চিত করতে পারেন, আপনি যদি রিকনসিলিয়েশন গুলো করতে পারেন। এই যে আপা বলছেন যে পুলিশকে আমরা ঠিক মতো পাই নাই, কেন পাই নাই? পুলিশের সাথে সাধারণ জনগণের যে রিকনসিলিয়েশন, সেটার চেষ্টা কি আমরা করেছি? হুম বিশ্ববিদ্যালয়গুলোতে হুম, শিক্ষকের সাথে ছাত্রের যে ঝামেলাগুলো তৈরি হয়েছে, বিশেষ করে আওয়ামীপন্থী শিক্ষক যারা ছিলেন, তাদের সাথে কি আমরা রিকনসিলিয়েশনের চেষ্টা করেছি? আমরা যখন ক্রান্তিকালীন ইনসাফের কথা বলি, পোস্ট কনফ্লিক্ট জাস্টিসের কথা বলি, শুধুমাত্র বিচারের কথা কিন্তু আমরা বলি না, হুম সেখানে কিন্তু রিকনসিলিয়েশনের কথা খুব গুরুত্বের সাথে আসে, হুম, ক্ষতিপূরণের কথা খুব গুরুত্বের সাথে আসে। কাজে আমি গুজবের কথা আমি বলতেই পারি, গুজব তো থাকবেই, কিন্তু আমি সরকারের একজন হিসেবে বা সরকার হিসেবে আমি যখন খুব পজিটিভ কিছু কাজ করতে পারবো, আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পারবো, তখন কিন্তু গুজব টুজব দিয়ে আসলে কিছু হয় না। কাজে হুম আমি মনে করি সরকারের মূল জায়গাটা, মূল কনসেন্ট্রেশনটা থাকা উচিত যে কোন বিষয়গুলো মানুষ আসলে জুলাই অভ্যুত্থানের সময় সবচেয়ে বেশি চেয়েছিল, কোন হুম বিষয়গুলো তারা আসলে সবচেয়ে বেশি চায়। আমি বলছি না তাড়াহুড়ো করে কোনো কিছু করতে, জাস্টিস হারিড জাস্টিস বারিড, সেটা আমি মনে করি, কিন্তু আমি মনে করি বিচার প্রক্রিয়াগুলো শুরু করা, ক্ষতিপূরণ করা, এই বিষয়গুলো বোধহয় সামনে আসলে আমার মনে হয় ভালো হবে। কারণ সরকারের কাজ কিন্তু নিন্দা জানানো না, সরকারের কাজ কিন্তু উদ্বেগ প্রকাশ করা না, সরকারের কাজ হচ্ছে কিছু একদম ভিজিবল কিছু কাজ করে
তার যে শাসন ব্যবস্থা, তার যে নির্বাহী বিভাগের যে ক্ষমতা, সেগুলোকে দেখিয়ে মানুষকে আশ্বস্ত করা যে দেশের শান্তি শৃঙ্খলা ঠিক আছে বা সরকার সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে। তো ওকে, সেটা বেশি ওকে। গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে আমি ফরিদাপার কাছে একটু হ্যাঁ শুনি, আমার একটা প্রশ্ন আছে, আগে ফরিদাপারকে একটু শুনে নিই। মানে আমি প্রথমে ধন্যবাদ দেব যে রিকনসিলিয়েশনের কথাটা ওরা তুলেছেন। তার আগে আমি একটু গুজবের কথাটা বলি। গুজবের কথাটা আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন, এটা শুধু এমনি সাধারণ গুজবের কথা বলেন। আপনারা খুব ভালো করে জানেন যে একটি গোষ্ঠী, এবং এটার সাথে শুধু দেশীয় শক্তি না, আমাদের বহু বাইরের শক্তিও না, আছে যারা এটা ঠিক, এটা ঠিক, এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে যে ভারতীয় মিডিয়া যেভাবে প্রপাগান্ডা চালাচ্ছে আমরা একদম সরাসরি সরাসরি বলতে পারি, এবং ভারতীয় মিডিয়াটা যে যেভাবে শুরু করেছে এটা আসলে যাই হোক, আপনি একটা উদাহরণ দেই যেমন ইয়েতে প্যালেস্টাইনের আক্রমণের বিরুদ্ধে ইয়ে করবে, প্রতিবাদ সমাবেশ হবে, সে কারণে ওই আমেরিকান এম্বাসির দিকে একটু আর্মির ইয়ে হয়েছিল, আর এদিকে ওরা গুজব ছড়াই দিল যে আর্মির মানে বিশাল কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ধরনের অনেক কথাগুলো আছে যেগুলো খুব ডিস্টার্বিং। জি আপা, মানে এইটা একদম 100% আমি মনে করি যে ভারতীয় মিডিয়া শেখ হাসিনা ওইখানে চলে যাওয়ার পর, পলায় যাওয়ার পর যা শুরু করছে, যা বলতে শুরু করছে, নিজেদের দেখে নিজেদের লজ্জা পাওয়া উচিত। কিন্তু আপা, এখানে একটু প্রশ্নটা করেই ফেলি। আপনি যখন আর্মির কথা বললেন, আপনি একটি গোষ্ঠীর কথা বলতেছেন, ভারতের কথা আমি 100 বার বলবো যে ওদের মিডিয়া বা ওদের অনেক মিডিয়া বা অনেকগুলি গুরুত্বপূর্ণ মিডিয়া যা করতেছে আমি সারা জীবন এরকম দেখি নাই। এটা মানে মানে খুবই মিডিয়ার একজন ছাত্র হিসেবে আমি লজ্জিত যে তারা আসলে এটা কি করতে চাচ্ছে এটা। কিন্তু আপা জি, মানে কিন্তু আপা, আপনার একজন ক্যাবিনেট মেম্বার টিভিতে সাক্ষাৎকার দিতে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে বলতেছেন সেনাপ্রধান ডক্টর ইউনূসকে চান নাই, ডক্টর ইউনূসকে চান নাই, তিনি বুকে পাথর রাইখা এটা স্বীকার করে গেছেন। গুজব ছড়াই থেকে আরেকজন লাগে আপা। এখন এইটার ওয়ে হয় ডক্টর ইউনূসকে চাকরি ছাড়তে হবে অথবা সেনাপ্রধানকে বরখাস্ত করতে হবে, আপনারা তো কোনোটাই করেন নাই। অথবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপনাদের বলতে হবে যে আপনারা এগুলি কি বলেন, পোলাপাইন হইছেন কতদিন, পোলাপাইন কতদিন থাকবেন না, প্রকাশ্যে বলেন। উনি তো মন্ত্রী, এখন উনি তো মন্ত্রী, আমাদের সন্তান সব হইলে কি, উনি তো মন্ত্রী। তো উনি যখন এটা প্রকাশ্যে বলেন, আপনি দুইজনেরই চাকরিতে রাখেন কেমনে? ইউনূস বা ওয়াকার সাহেব কারো তো চাকরি ছাড়তে হবে এই কথাটা মানলে। এই তো খালেদ, আপনি কথা না শুনে আপনি রেগে যাচ্ছেন। ব্যাপারটা হলো যে আসলে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যে কথাটা বলছে, এটা আপনারা জেনেছেন যে অনেক সমালোচিত হয়েছে, এবং এটা আমাদের ভিতরেও অনেক সমালোচনা হয়েছে, কারণ এই কথাটা আসলে সরকারের কথা না, এবং সরকারের পক্ষ থেকে হয়ে সে বলেনি। সে তখন মানে তার পুরনো ভূমিকায় চলে গেছে হয়তো, সেজন্য বলেছে, কিন্তু এটা সরকারের কথা কোনো মতেই না। কাজে এটা রাখা না রাখা, এবং তাকে বলা হয়েছে এগুলো মানে এই ধরনের কথাগুলো আসলে আমরা বিরত থাকব। কিন্তু আসলে যেটা হলো যে সেনা প্রধানের সাথে, বা আমি মনে করি যে আমাদের সরকার এখন সুস্থভাবে কাজ করার জন্য আমাদের কিন্তু দেশের সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, তার সাথে আমাদের সম্পর্কটা সরকার মানে সম্পর্কটা ভালো রাখা, দূরত্ব কোনো মতেই না রাখা, এটা কিন্তু একটা জরুরি। আমাদের সামনে যে সময়টা আসতেছে, আমরা কিন্তু এখানে আমরা কোনো রকম গুজবের কারণে আমরা যেন বিভ্রান্ত না হই, এটা আমি সবাইকে অনুরোধ করব। যে তারেক রহমানের কথা আপনারা দেখলেন যে যেভাবে বলছে, সবাই জনগণের মধ্যে কিছু কিছু মনে করে, কিন্তু আসলে কিন্তু এটা আমি মনে করি যে এভাবে সেনা প্রধানকে ছোট করা বা সেনাবাহিনীকে ছোট করা, সেনাবাহিনীর ভূমিকাকে খাটো করে দেখা দেশের জন্য এটা ভালো না। আপা, ভারতীয় মিডিয়া বলি, আমাদের এখানকার অনেক আওয়ামী যারা বেনিফিশিয়ারি আছেন, যারা দেশের বাইরে আছেন, দেশের ভিতরে কেউ কেউ আছেন, তাদের মধ্যে থেকে অনেকের কথা বলি, কিন্তু আমাদের মানে আমি প্রসঙ্গটাই হয়তো তুলতাম না, কিন্তু আমাদের একজন ক্যাবিনেট মেম্বার যখন, একজন মন্ত্রী পদমর্যাদায় অধিষ্ঠিত একজন উপদেষ্টা যখন বলেন যে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, হ্যাঁ এটা যখন বলেন, তখন সেনাবাহিনীর গাড়ি যদি ঢাকা শহর দিয়ে মুভ করে তখন গুজব ছড়াবে না, তো গুজব ছড়াবে কখন? এখন ঘটনা দিচ্ছে যে প্রধান উপদেষ্টা আমাদেরকে বকে দিলেন যে আপনারা সাবধানে থাকবেন, তো উনি ওনার ক্যাবিনেট মেম্বারদের বলেন না কেন?
না বলেছেন, এটা বলেননি, আপনি কেমনে জানেন? আমাদের আপনি আমি তো এটা বলতে দেখি না তো, আমি তো বলতে দেখি আচ্ছা, না ওনাকে কিছু। আপনি আপনি দেখেন না, কিন্তু আমি বলছি যে জি এটা বলা হয়েছে, এটা নিশ্চয় আর হবে না এই ধরনের কথা। কেউ উপদেষ্টা পদে থেকে এমন কোনো কথা বলবেন না যেটা সরকারের জন্য বিব্রতকর হয়। হ্যাঁ, আর রাইট। যেটা হলো যে সেটা মানে যেটা আসলে ঠিক না। তো এটা আমি মনে করি যে আমরা, আমাদের তরুণরা তো এখন হয়তো তারা উৎসাহে বলে ফেলেছেন, সেটার জন্য আমি মনে করি যে সরকারকে আহ ধরার দরকার নেই আর ওকে কি। ওকে, ঠিক আছে আপা, আমরা পরবর্তী প্রসঙ্গে যাবো। তো ওয়ারা কিছু বলতে চাইছিলেন, সেই জন্য আমরা একটু ওয়ারাকে শুনি যে আপনি এই প্রসঙ্গে কিছু বলতে চাইছিলেন কিনা। না, আমি বলতে চাইছিলাম যে মাঝে মাঝে আসলে একটু স্পষ্ট বিবৃতির প্রয়োজনও আছে সরকারের পক্ষ থেকে, যেটা আপনিও বলছিলেন খালেদ ভাই, যে হুম। আমাদেরও হুম। মাঝে মাঝে শোনা দরকার। কারণ এই সেনাবাহিনীর বিষয়টি নিয়ে, তাদের ইনভলভমেন্ট নিয়ে, বা সেনাবাহিনী ডক্টর ইউনূসকে চান নাই প্রধান উপদেষ্টা হিসেবে, এই বিষয়গুলো তো আসলে খুবই গুরুত্বপূর্ণ না কিন্তু আপা একটি একরকম বিষয়। ব্যাখ্যা দিয়ে, আপা কিন্তু একরকম ব্যাখ্যা দিয়েছেন যে এটা আসলে উনি তরুণ আমাদের একজন পর্যন্ত উপদেষ্টা। আসে নাই, জি কিন্তু হয়তোবা ওনারা জি নিজেদের মধ্যে কথা জি বলেছেন। কিন্তু জি আমার মনে হয় যে তরুণ হলেও, আপা যেটি বলছিলেন, তরুণ হলেও মুশকিল কি, উনি তো এখন একজন মন্ত্রী পদের একজন আছেন। না আমি বা সব ধরেন স্বীকার যারা, করছি, কিন্তু হুম, জি, কিন্তু এটা এবং আমার এনসিপি আমার তেও, আমার জি হ্যাঁ, এটা আমাদেরও মানে একটা মানে ক্ষতি হয়ে গেল, কিন্তু এটা আমি তরুণ বলছি, ভুল তো যখন হয়েছে মানে তাকে আমি জি তো, সে জি তরুণ জি একেবারে জি তাকে জি সেই কথাটা একটু মাথায় রাখছি আর কি। আচ্ছা, জি জি আমরা আমরা যদি একটু ওয়ারা আপনি যদি একটু অনুমতি দেন, তাহলে আমরা যদি একটু পরবর্তী মানে প্রশ্নের মধ্যে যাই যে ওরা আপনি কি মনে করেন, আমরা অনেকগুলি কারণ বলতেছিলাম, আপনি কি মনে করেন যে সরকারের এখন কোন উদ্যোগটা, মানে আমরা আসলে পরিসংখ্যানের দিকে তাকাতে চাই না, কারণ আওয়ামী লীগের আমলে একটা বিপদ ছিল কি, আওয়ামী লীগ হচ্ছে সব কিছুর পাশাপাশি পরিসংখ্যানও বানাতে পারতো অনেক, এবং সেই হ্যাঁ, পরিসংখ্যান কখনো ইতিবাচক কখনো নেতিবাচক, যখন যেটা দরকার সেটা তারা নানাভাবে ম্যানিপুলেট করছে কিন্তু, এবং মিডিয়াকে দিয়ে। এখন আমরা আপনার কি একজন অপরাধ বিজ্ঞানী হিসেবে আপনি কি এইটা এখন একটু বলবেন যে আসলে সরকার কোন উদ্যোগগুলি এখন প্রকাশ্যে নিলে বা কোন কথাগুলি এখন প্রকাশ্যে বললে মানুষের মধ্যে যে পারসেপশনের ক্ষেত্রে যে মানুষের মধ্যে যে ভীতিটা আছে সেইটা একটু কাটবে? মানে আমি এখন, মানে আমার এক বন্ধু বলতেছে কি, উনি মোহাম্মদপুরে থাকে, উনি বলতেছেন কি যে আপা আপনার কাছাকাছি থাকে, উনি বলতেছেন কি থানা থেকে নাকি উনার আরেক বন্ধু বলছে পুলিশ যে 2000 টাকার বেশি না নিয়ে রাত্রেবেলা, 2000 টাকার বেশি নিয়ে রাত্রেবেলা বাইরে হিস না। মানে এটা কিন্তু মোহাম্মদপুরে বা আপা যে জায়গায় থাকেন বা তার আশেপাশে যে আমার বন্ধু থাকে তাদের জন্য এটা কখনো তারা এটা শুনেন নাই, মানে এটা তাদের জি এরকম এই যে পারসেপশনটা। আর মেয়েদের বাইরে বাইরে হওয়া নিয়ে তো আপনারাই জানেন, আপা ভালো জানেন, ওরা আপনি ভালো জানেন সেটা নিয়ে কি চলতেছে। এই পারসেপশনটা কিভাবে একটু হ্যাঁ, ইতিবাচক করা যায় সরকারের কোন উদ্যোগের ফলে? জি আপা। জি, অনেক ধন্যবাদ। জি একটা কথা একটু বলি, যে সরকার একটি যেটি খুব ভালো কাজ করেছেন ক্ষমতায় এসে, যে বিভিন্ন কমিশন গঠন করে দিয়েছেন, যে নির্বাচন নিয়ে, সংবিধান নিয়ে, পুলিশ সংস্কার নিয়ে। কিন্তু মুশকিল হচ্ছে কি, যে সংস্কারের যে প্রতিবেদনগুলো, যে রিপোর্টগুলো আমরা দেখছি, সেগুলোর বাস্তবায়ন, সেগুলো কবে হবে, এই টাইম ফ্রেম গুলো না আমরা বুঝতে পারছি না। আমি যেটা একদম প্রথম একটা কথা বলেছিলাম খালেদ ভাই, যে নির্বাচনের একটি ডেট যদি থাকে, যে আমরা জানি কবে কোন বিষয়টি হবে, একটি মোটামুটি সম্ভাবনা থাকে, তখন কিন্তু আসলে আমাদের জন্য বুঝতে পারসিভ পারসিভ করতে সুবিধা হয়, সরকারও তখন আমার মনে হয় প্ল্যানিং করতে সুবিধা হয়। যেমন ধরেন, আমি একটু পুলিশ সংস্কার কমিশনের একটু কথা বলি। হ্যাঁ, তো পুলিশ সংস্কার কমিশনের বিষয়গুলো পড়তে গিয়ে আমি দেখলাম যে কমিশন কেমন পুলিশ চাই বলে কি জনমত জরিপ করলো। তো সেখানে সবচেয়ে বেশি মানুষ বলেছেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চেয়েছেন প্রায় 89.5 জন উত্তরদাতা। দুর্নীতি বন্ধ চেয়েছে 77.9% উত্তরদাতা। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জবাবদিহিতার শাস্তি চেয়েছেন 78.9% উত্তরদাতা। হুম হুম কিন্তু আপনি যখন কমিশনের রিপোর্টটি দেখবেন, প্রাথমিক যে রিপোর্ট আপনি দেখবেন, সেখানে আমি একটি দুটি একটু কথা বলি। যেমন ধরেন, এখানে একটি বলা আছে যে স্বাধীন পুলিশ কমিশনে জাতীয় সংসদের সরকারি দল ও বিরোধী দলের 2 জন করে সদস্য থাকবেন। সেখানে বলা হয়েছে পুলিশের দুর্নীতি প্রতিকারে সর্বদলীয় কমিটির ওয়াচডগ হিসেবে কাজ করার কথা বলা হয়েছে। এই ওয়াচডগে কে থাকবেন, কারা থাকবেন, কিছু বলা হয় না। সেখানে বলা হয়েছে যে রাতের বেলায় গৃহ তল্লাশির ক্ষেত্রে পুলিশের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করতে হবে। সাধারণভাবে তো গণ্যমান্য ব্যক্তি আমাদের দেশে একজন রাজনৈতিক ব্যক্তিই হন। কাজে এই বিষয়গুলো যদি থাকে, পুলিশের নিয়োগ, পদোন্নতি, এগুলোতে যদি আপনি ক্ল্যারিটি না নেন,
আপনি যদি রাজনৈতিক প্রভাব মুক্ত না করেন, তাহলে কিন্তু আসলে এই যেই সংস্কারের কথা আমরা বলছি সেটি কিন্তু সম্ভব হবে না। কাজে আমি মনে করি যে আপনি যেটি বলছিলেন, দৃশ্যমান যে কাজগুলো প্রথমেই করতে হবে, পুলিশ ব্যবস্থাকে আসলে ঢেলে সাজাতে হবে। আপনি রাজনৈতিক প্রভাব মুক্ত, দুর্নীতি মুক্ত, জবাবদিহিতা নিশ্চিতকরণ, যেগুলো মানুষ চাইছে, জনমত না জরিপে কিন্তু আসছে, কিন্তু সেগুলো কি- নিশ্চিত করতে কিন্তু হবে। না কিন্তু হ্যাঁ কিন্তু ম্যাডাম, আপনার কাছে কি মনে হয় না যে আমি ওয়ারা আপনার কাছে জানতে চাইছি যে আপনার কাছে কি মনে হয় জি। না যে এই পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কথা আমরা মুখে যেরকম করে বলবো, একটা বাহিনী যে 53 বছর ধরে একরকম ভাবে গড়ে উঠেছে তাকে ঢেলে সাজানো মানে যে ইট টেক্স টাইম। এটা তো সরকার আরো 10টা কাজের পাশাপাশি এই কাজটা করতে হলে ওকে তো আমাদের টাইম দিতে হবে। আমরা তো সেই টাইম দিতে আবার রাজি না, আমরা তো বলতেছি ইলেকশন করো, ইলেকশন করে এর মধ্যে চলে যাও। তো সেটা আমরা ওরা যেমন কেমনে ধরেন করবে? 7 মাস 8 মাস হয়েছে, আমি হুম আপনার কথা ফুললি এগ্রি করি, যে হুম আমি বলছি না যে ম্যাজিকের মতো আলাদিনের চেরাগ নিয়ে হুম এসে হঠাৎ করে পুলিশ অন্যরকম ব্যবহার করা শুরু করবে। হুম পুলিশের সবচেয়ে বড় মানুষের সাথে সমস্যাটা কোন জায়গায়? হুম পুলিশের ব্যবহার। হুম আপনি যখন কাউকে পুলিশের কথা বলবেন, প্রথম চিন্তা কিন্তু আমার মাথায় আসবে না যে পুলিশ সাহায্যকারী, পুলিশের কাছে আশ্রয় নেওয়া যায়। হুম প্রথমে আমার মাথায় আসবে পুলিশ বোধহয় পেটাবে, পুলিশ বোধহয় আমাকে বিপদে ফেলবে। হুম তো হুম এই যে আমাদের সাইকি, আমাদের মানে জনমনে যে পুলিশকে নিয়ে যে একটা ভয় এবং ভীতি আছে, এটাকে না পরিবর্তন করতে হবে। এখন আপনি যদি বলেন এটা দীর্ঘ সময় লাগবে, এটা শুরু তো কোনো জায়গা থেকে শুরু করতে হবে। হুম এখন আপনি দেখছেন পুলিশ সুযোগ পেলেই শ্রমিককে পেটাচ্ছে, বাম দলের কিছু না ছাত্রদের বিরুদ্ধে মামলা করে দিচ্ছে। আমি একটু বলি আপা, হুম। পুলিশ একটু দ্রুত। যখনই আমরা বলছি যে পুলিশের মনোবল দুর্বল হয়ে গেছে, কিন্তু আবার যখনই সুযোগ পাচ্ছে ধরে ধরে পেটাচ্ছে যারা রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে একটি দুর্বল অবস্থায় আছেন। আরেকটি কথা আমি বারবারই বলতে চাই, যে এতগুলো কমিশন হয়েছে কিন্তু আমরা কিন্তু কোনো পিস এবং রিকনসিলিয়েশন কমিশন দেখি নাই। এটা কেন দরকার? ওই যে আমি বললাম যে জনগণের সাথে পুলিশের না রিকনসিলিয়েশন, এটা শিক্ষকের না সাথে আপা না শিক্ষার্থীর আপা 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 reconciliation, নিশ্চয়ই বলবেন, এগুলো কিন্তু দরকার কিন্তু ছিল। ওয়ারাপা আচ্ছা আমি জি। একটু বলি, এই সরকারের জন্য মানে রিকনসিলিয়েশন কোনো একটা কিছু করাও ওদের জন্য একটু আমরা তখন বলতে শুরু করব ওরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। তো সেইটা সেইটা সেটা সেটা একটা সেটা এখন একটা কে কি বলবে না না সেটা একটা সেইগুলো যদি গণতান্ত্রিক, সেইটা কন্টিনিউসলি একটা মাথায় সেইটা নিয়ে, একটা সেইটা একটা মানুষের ভোট নিয়ে যারা আসবে সেইটা মানুষের মতামত নিয়ে এটা করা উচিত বলে এটা আমার মতামত আর কি। আপা আপনি আমাদের মানে তাদের একদম সময় নাই, ওকে। এটা যদি একটু ফরিদা আপা না আগে একটু যদি বলতে দেন আপনার কি হ্যাঁ যে আপা আচ্ছা আপনার দিকে না প্রশ্ন। আমি 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 যেটা মনে করি যে এই যে আপনি বললেন না যে পুলিশের দেখলে পুলিশ হুম সম্পর্কে যে ধারণা, এটা আসলে গত 15 বছরে তো পুলিশকে যে ভূমিকায় দেখেছে মানুষের মন থেকে তো হুম সহজে যাবে না, এবং পুলিশ নিজেও জানে যে সে কি করেছে, ফলে সেও কিন্তু ইয়ে করছেন। তবে এবারে একটা কথা আমি একটু দ্বিমত করব আপনার সাথে, যে পুলিশ সুযোগ পেলেই মারছে, এটা কিন্তু পুরোটা সত্যি না। কারণ আমি বলেছি আমরা আপা, বরং যারা উল্টো সামাজিক, রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে যারা অনেক কম ক্ষমতাবান, তাদের উপরে না পুলিশের না অত্যাচারটা আমরা কিন্তু দেখতে পাই, না না সেটা বলছিলাম। অত বেশি আগের মতো না এটা। না আপা একটু সবচেয়ে জেনারেলাইজ করি আপা, আমি আমি সাংবাদিক হিসেবে যা হ্যাঁ দেখি আগেকার হ্যাঁ আওয়ামী পুলিশ দাড়ি টুপি একটু একটু রাইটিস্ট গ্রুপের কেউ মনে হলেই মারতো, ট্যাগ দিত, ধরে নিয়ে যেত। আর এখনকার পুলিশ দাড়ি টুপি ছাড়া কেউ একটু বাম একটু কমরেড না একটু না না দেখলেই মারে, না এটা শ্রমিক এটা টমিক এটা আপনার, এটা শ্রমিক আমি টমিক দেখলেই পুরোপুরি মারে। একমত না। কারণ কারণ আমরা ল অ্যান্ড অর্ডার মিটিং গুলো করি, তো তখন দেখা যায় যে সমালোচনা হয় যে পুলিশ যথেষ্ট কেন করছে না এসে। আচ্ছা যাই হোক, এটা হুম আপনার পারসেপশন আর আমার পারসেপশন, ঠিক। জি পার্থক্য হতেই পারে, তাই না? জি কিন্তু আমি বারে একটা কথা বলবো, যে শুধু যে জনগণ পুলিশের অ্যাকশন বা এগুলো, অবশ্যই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা প্রায়োরিটি পাবে, কিন্তু আমাদের জনগণ এখন যে কাজটা আমাদের মনে হয় যে জনগণ চায় এবং আমাদেরকে করতে হবে, সেটা হলো বিচার করা। এই যে জি। অপরাধীদের বিচার করা, গণঅভ্যুত্থানে যে হত্যাকারীদের বিচার করা, আরেকটা যেটা সাধারণ জনগণের সাথে যুক্ত, সেটা হলো দ্রব্যমূল্যকে সহনশীল পর্যায়ে রাখা। এটার জন্য আমরা বেশি কাজ করছি, এটার জন্য মনোযোগ দিতে হচ্ছে। পিস এন্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হলে সেটা একটা ভিন্নভাবে করতে হতো, যেটা শুরুতে মনে হয়েছিল যে যেগুলো করা দরকার। এখনো কিন্তু নারী কমিশনের রিপোর্ট আসেনি, জি। শ্রম কমিশনের রিপোর্টও আসেনি, কাজে আরো কাজ বাকি আছে। প্লাস যেটা বেশি দাবি, যে সংবিধান নিয়ে আমরা কি করব, সংবিধান কি নতুন করে লিখবো নাকি এটাকে ঠিক করব, এই কাজটাও তো এখনো সিদ্ধান্ত পুরোপুরি হয়নি। তো কাজে আমার মনে হয় কি বেসিক কাজগুলো আমাদেরকে 7 মাস আপনারা খুব দ্রুত গুনে ফেলেন, কিন্তু 7 মাসের মধ্যে যে কত চিন্তা করতে হয়েছে, কত কাজ করতে হয়েছে, কত নতুন ভাবে আসতে হচ্ছে। তো কাজে
এখনো আমাদের আবার কেউ যতটুকু কেউ যে সময় বলে কেউ আছে কেউ যে বলে আপনারা কোনো কাজই করেন না। আসলে সংস্কার কমিশন না তো আলাদা, 6টা কমিশন 6 জায়গায় দিয়ে দিচ্ছেন কাজ, বলে আর আপনারা কোনো না কাজ করেন না, এটা এটা যে বলে, না না এটা কি আপনাদের হার্ট এটা করে কিনা? এটা এটা না আপনাদের হার্ট করে মোটে কিনা? হার্ট করে না এই জন্য যে যদি কাজ করি এবং পরে মানুষ দেখবে ঠিকই, তো কাজে আমরা আরো বেশি কাজ করার দিকে মনোযোগ দিই। অযথা হার্ট করার মতো কথা শুনে দুঃখ পাবো কিসের জন্য? আচ্ছা, আমরা জনগণের কথা তো বলবে। আমরা কাজে আমি আমি মনে করি যে না, আমাদের সমালোচনা করেন বা খুবই ভালো, আমি খুবই শুনতে রাজি, কিন্তু এটা মাথায় রাখবেন যে আমাদের কতগুলো জরুরি কাজ, সেটা হলো বিচার করা। এটা বিচার করে কোনো মতে পিছপা হওয়া যাবে না, যে কারণ জি শহীদ এবং আহতদের দেখলে এই এই কাজটা কোনো অবস্থাতেই আমরা আচ্ছা পিছায় যেতে আচ্ছা, পারবো। বিচারের প্রসঙ্গ যখন আসলো, আমরা শেষ বক্তব্যের জন্য আমরা একটু অধ্যাপক মেয়রা আপনাকে একটু বলছি যে আমরা একটু বলেন আপনার বক্তব্যের মাধ্যমে আমরা শেষ করবো, যদি না বিশেষ জি কিছু আর বলার থাকে জি ফরিদা আপা জি শেষে। না, আমি একটা কথাই বলতে চাই। এই যে ফরিদা আপা আজকে বারবার বলছেন যে আমাদের সমালোচনা করেন, হুম এই এই প্রেক্ষাপটটাই তো আসলে আগে ছিল না সেভাবে। হুম এই যে আমি আজকে এখানে বসে বলছি যে সরকার এটা করেন নাই, হুম সরকার ওইটা করেন নাই, এবং সরকার পক্ষের একজন মাননীয় উপদেষ্টা বলছেন, বারবার বলছেন উনি রিপিটেডলি, যে বলেন আমাদের কি সমস্যা আছে, হুম, কোথায় ভুল আছে। এটা না একটা খুব একটা, কি বলবো, একটা মানে খুব একটা এমন একটা জায়গা যে মনে হয় হুম আমি কথা বলতে পারি, মত প্রকাশের হুম। অধিকারটা আসলে আমরা অনুভব করতে পারি। এটা হুম আমি অবশ্যই আমি এটা বলবো। আর বিচারের যে কথাটি সেটিও আমি বলেছি যে গুম, খুন, জুলাই হত্যাকাণ্ডের যে বিচারগুলো, যেগুলো কথা বারবার আসছে, আমাদের আইসিটি ট্রাইব্যুনালে এসছে, ডেফিনেটলি সেটি নিয়েও কথা হতে পারে যে মৃত্যুদণ্ড এখনো আছে, হুম। কিন্তু ভালো ভালো কিছু সংশোধনীও এসছে। তারা বলেছেন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কেউ চাইলে সে পর্যবেক্ষণ করতে পারবেন। এই বিষয়গুলো আমার মনে হয়, যেটি আমি বলছিলাম, যে দৃশ্যমান ভাবে আমরা যদি দেখতাম না যে এই বিচার প্রক্রিয়াগুলো হুম, শুরু হচ্ছে, গুমের যে প্রতিবেদন সেটি আমরা আসলে পাবলিকলি পাইনি, বা তারপরে হুম, সেই বিষয়গুলো নিয়ে কারা জড়িত আছেন তাদের বিষয়গুলো যদি আমরা একটু জানতে পারতাম। দ্রব্যমূল্য তো ভীষণভাবে নিয়ন্ত্রিত বর্তমানে। হুম কাজে হুম। এই যেগুলো মানুষের সবচেয়ে বেশি জীবনের সাথে জড়িত এবং আবেগের সাথে জড়িত, আমি বারবার বলছি, এবং অভ্যুত্থানের আবেগের সাথে জড়িত, সেই বিষয়গুলো যদি সরকার দৃশ্যমান ভাবে সেই জায়গাগুলো শুরু করতে আমার পারেন, মনে যে আমার মনে হয়। আমার মনে যে চমৎকার অবশ্যই। ভাবে বলেছেন। শুধু হ্যাঁ আমি খুব ভালো। আমি একটা দায়িত্বের জায়গা থেকে, কারণ পুলিশ হুম, বাহিনীর পরিবারের কতজন সদস্য আপনার দৃষ্টি আকর্ষণ করছেন, আমি প্রশ্নটি করে রাখছি। আপনি এক লাইনে এটি বলতে পারেন ফরিদা আপা, নাও বলতে পারেন, কিন্তু আমি দায়িত্বের জায়গা থেকে প্রশ্ন, তো পুলিশ বাহিনীর যারা মারা গেছেন জুলাই আগস্ট মাসে, তাদের সেই পুলিশ হত্যার বিচার কি হবে কি হবে না, বা এটা কি আপনাদের মধ্যে আলোচনা হয়? যদিও আমরা জানি 5 থেকে 8 পর্যন্ত যা হয়েছে তার দায় সরকার নিবে না, বা সেটা নিয়ে এটা হবে না, এটা প্রায় ইন্ডিমিনিটি ধরনের একটা জিনিস আছে, এটা নিয়ে কেউ প্রশ্ন তুলছে না, কিন্তু যাদের যায় এটা তাদের তো যায়। না, আসলে পুলিশদের মধ্যে আমি একটা দেখেছি যে একটা বড় ধরনের ক্ষত আছে, যে হুম তাদের উপরও তাদেরকে মেরেছে। এবং এখনো কিন্তু অনেক জায়গায় যে আন্দোলন হয়, তখন যখন পুলিশ তাদেরকে ঠেকাতে যায়, এই সম্প্রতি একটা ঘটনায় দেখা গেছে পুলিশকে মেরেছে, ওরা কিন্তু এটা সবসময় বলে। হুম এই জিনিসটা আমাদের মধ্যে অত ডিটেলে আমার সাথে অন্তত হয়নি, কিন্তু আমি মনে করি অন্যায় ভাবে যদি কাউকে, কেউ ফ্যাসিবাদের দোসর হয়ে কাজ করতে গিয়ে যদি আহ, মানে তার একটা শিকার হয়েছে, সেটাকে কিভাবে দেখবে সে আলোচনাটা আমাদেরকে করতে হবে। ওকে। কিন্তু এই মুহূর্তে আমি এর বেশি কিছু বলতে পারছি না না। তবে আমি না, হ্যাঁ আপনি 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 কম্প্রিহেন্সিভলি বলেছেন ফরিদা আপা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ওয়ারাপা আপনাকেও। দর্শক, আমাদের অনেকগুলি বিষয়, আসলে 2-3টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে ফরিদা আপা এবং ওয়ারাপা তাদের মূল্যবান মতামত জানিয়েছেন। আপনারাও অনেকে যুক্ত ছিলেন, যদিও আজকে ভারত এবং বাংলাদেশের মধ্যেকার, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার একটি ফুটবল ম্যাচ ছিল, সেটিও আপনারা অনেকে দেখেছেন, সেটি ড্র হয়েছে। তবে পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সবাইকে 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 পরবর্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, এবং অনেক ধন্যবাদ ফরিদা আক্তার এবং মেওয়ারা, আপনাদের দুজন।